নমস্কার, আমি মুকুল মাহাতো। তোমাদের সবাইকে স্বাগত ভৈরব ডিফেন্স একাডেমিতে। তো আজকে তোমাদের একটি নতুন ভিডিওতে স্বাগত। হুম, আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেই ভিডিওটার প্রথম টপিক বা একমাত্র টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট ডিজিট। তো এই যে ইউনিট ডিজিট শুরু করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। আমাদের যে সরকারের পালা বদল, এই পালা বদল নিয়ে যেটা তোমরা সবাই খুব আনন্দে মেতেছিলে, সেই আনন্দের বিষয়টা হচ্ছে বিশেষ করে আমাদের মতো মিডল ক্লাস বা গরিবের ছেলেমেয়েরা, যারা তোমরা চেয়েছিলে যে সরকারি চাকরিতে যে অপ্রতিনিয়ত যে শুরু হয়েছিল সেই বিষয়টা কন্টিনিউ থাকার জন্য তোমরা দীর্ঘ অনেক বিগত অনেক বছর থেকে তোমরা উৎসুক ছিলে। তো আশা করি সেই বিষয়টা কন্টিনিউ হতে চলেছে। তো আজকে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছু ভিডিও মাধ্যমে বা কিছু কনফারেন্সের মাধ্যমে তিনি সেই বিষয়গুলো ক্লিয়ার করেছেন যে সেন্ট্রালে যেভাবে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলে সেই প্রসেসগুলোকে অ্যাডাপ্ট করতে চলেছে। তো এটা তোমাদের জন্য একটা খুব বড় খুশির খবর। এবং তোমরা যে জানোই যে ভ্যাকেন্সি গুলো যেগুলো আসছে, বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত ভ্যাকেন্সি গুলোকে লক্ষ্য করে আমাদের সামনে ভৈরব ডিফেন্স একাডেমিতে সামনে জুন মাস থেকে একটা পুরো বেসিক থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করো এবং উম, আমাদের আম, যে পরিষেবাগুলো দেওয়া হয় সেন্টার থেকে সেগুলো গ্রহণ করো, ঠিক আছে? তো আজকে আর বেশি কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো না, কারণ এটা একটা ক্লাস শুরু হতে চলেছে। তো এখানে বেশি কিছু বলার প্রয়োজন বোধ করছি না। আজকে এই ক্লাসটা কন্টিনিউ করে দেন তোমাদের একটা নেক্সট একটা ভিডিও আপলোড করে দেবো, যে আমাদের সেন্টারে সমস্ত কিছু থাকা খাওয়া দাওয়া এবং হচ্ছে পড়াশোনা, যত সমস্ত ফ্যাসিলিটি আছে সবগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। চলো তাহলে নেক্সট ভিডিওতে পরে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছি। আজকে যে মেন টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট ডিজিট, এবং ইউনিট ডিজিট নিয়ে আজকে হচ্ছে সম্পূর্ণ আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ইউনিট ডিজিট, আজকে যে ক্লাসটি থাকবে সেটা হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট বা হচ্ছে একক অঙ্ক, একক অঙ্ক। তাহলে ইউনিট ডিজিট বা একক অঙ্ক কি? ইউনিট ডিজিট বা একক অঙ্ক কি? তো ইউনিট ডিজিট বা একক অঙ্ক হলো যে আমরা যতগুলো প্রাকৃতিক সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে দুই বা ততোধিক এর বেশি সংখ্যা পাবো, বা দুই বা ততোধিক অঙ্কের বেশি একটি সংখ্যা পাবো, সেই সংখ্যার মধ্যে এককের ঘরে যে সংখ্যাটি থাকবে, সরি এককের ঘরে যে অঙ্কটি থাকবে সেই অঙ্কটিকে বলা হবে ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট কি? না, ইউনিট ডিজিট হলো আমাদের যতগুলো প্রাকৃতিক সংখ্যা আছে, প্রাকৃতিক সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে যে আমরা সংখ্যাটি পাবো, সেই সংখ্যাটির যতগুলো একক থাকবে সেই এককের মধ্যে এককের ঘরে যে অঙ্কটি থাকবে সেটাই হচ্ছে ইউনিট ডিজিট। বুঝলে না? তো চলো এক্সাম্পল দিই। এক্সাম্পল যদি দিই তাহলে দেখো, 5, 3, 2, 1, 4, 4, 3 গুণিত 2, 2, 7 গুণিত 3, 3, 5 গুণিত 2, 2, 2, ঠিক আছে? তো এই যে এতগুলো সংখ্যা আছে, এতগুলো সংখ্যাকে গুণ করে আমরা এককের ঘরে কোন সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, ঠিক আছে? চলো তাহলে দেখা যাক আমরা এককের ঘরে কোন সংখ্যাটা পাচ্ছি। তাহলে এককের ঘরের সংখ্যা যদি দেখি, এখানে দেখো 1, 3, 5, সরি 7, 5, 2, যে এতগুলো যে সংখ্যা আছে এককের ঘরে, প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করবো, গুণ করে এককের ঘরে যে সংখ্যাটি পাবো সেটাই হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে এখানে চলো গুণ করি। দেখো, 3 আর 1-এ কত হচ্ছে 3, 3 1-কে 3, 3 7-এ কত হয় 21, এখানে কত থাকে ইউনিট ডিজিট? তাহলে 1, 5 1-কে 5, তাহলে ইউনিট ডিজিট কত হয়ে গেল 5, 5 গুণিত হচ্ছে 2, 5 দুগুণে কত হলো 10। তার মানে কি এখানে 10 মানে কি, এখানে 10 যদি লিখি তাহলে একক, এটা হচ্ছে এককের ঘর আর এটা হচ্ছে দশকের ঘর। তাহলে এককের ঘরে যে সংখ্যাটা থাকছে, অঙ্কটা থাকছে
এককের ঘরে যে অঙ্কটা থাকছে সেটা হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে এককের ঘরে কে থাকছে? এককের ঘরে যে শূন্য থাকছে, তাহলে এটাই হলো এত বড় অঙ্ক বা এতগুলো সংখ্যা গুণফল। এবং এই গুণফলের একক অঙ্ক যদি বলো কত, তাহলে এই গুণফলের একক অঙ্ক হচ্ছে শূন্য। শূন্য। ঠিক আছে। একটা জিনিস সবসময় মনে রাখবে যে দেখো, শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, শূন্য দিয়ে দিয়ে যদি যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, তাহলে তাহলে সর্বদা সর্বদা একক অঙ্ক শূন্য হবে। একক অঙ্ক কি হবে? সর্বদা একক অঙ্ক শূন্য হবে। ঠিক আছে। তাহলে শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, তাহলে সেই সংখ্যার একক অঙ্ক সর্বদা কি হবে? শূন্য হবে। তারপর আরো একবার আরেকটা নেক্সট চলে আসি। 5 এবং 2, যদি 5 এবং 2 একক অঙ্কে থাকা কোনো সংখ্যাকে যদি গুণ করা হয়, অঙ্কে একক অঙ্কে থাকা থাকা সংখ্যাকে যদি যদি গুণ করা হয়, ঠিক আছে, যদি কি করা হয়? গুণ করা হয়। মানে যদি কোনো সংখ্যার শেষে 5 এবং হচ্ছে 2 থাকে, এবং যদি সেই সংখ্যাটাকে যদি গুণ করা হয়, তাহলে সেটা একক অঙ্ক কি হবে? সর্বদা শূন্য হবে। যেমন এখানে তোমরা দেখে নিলে এত বড় একটা সংখ্যা, এখানে কি আছে? একটা 5, এবং এখানে একটা কি আছে? 2। ঠিক আছে। তো এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে টোটাল 5টা সংখ্যা। 5টা সংখ্যার শেষে ইউনিট ডিজিট কি আছে না আছে আমি দেখবো না। যদি ওই সংখ্যাগুলোর শেষে একটা 2 এবং হচ্ছে একটা 5 থাকে, তাহলে অবশ্যই অত বড় যে সংখ্যাগুলো আছে এদের গুণফল অবশ্যই কি হবে? শূন্য হবে। ঠিক আছে। তাহলে শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয়, তাহলে ওর একক অঙ্ক কি হবে? শূন্য হবে। এবং 2 এবং 5 দিয়ে 5 কোনো সংখ্যার শেষে যদি থাকে এবং সেই দুটো সংখ্যাকে যদি গুণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা কি হবে? শূন্য হবে। ঠিক আছে। তাহলে এটা হলো একক অঙ্কের নিয়ম। এবার চলো নেক্সট, যোগ যদি থাকে তাহলে আমরা কি করব, এবং হচ্ছে গুণ থাকলে কি করব? গুণ থাকলে তো তোমরা দেখে নিলে। যোগ যদি থাকে তাহলে কিভাবে করবো দেখো। 7 3 2 1 যোগ 5 5 7 9 যোগ 3 4 2 7 যোগ 4 4 3 2। তাহলে এই যে এত বড় সংখ্যা আছে, এত বড় সংখ্যা যদি বলে একক অঙ্ক কি হবে, তাহলে তোমরা কি করবে? এখান থেকে 1 নিলে, এখান থেকে 9, 1 আর 9 যোগ করে কত হয়? 10, 10 আর সাথে 17, 17 আর 2 হচ্ছে 19। তাহলে এখানে একক অঙ্ক কত হয়ে গেল? 19 যদি থাকে তাহলে একক অঙ্ক কত হলো? একক অঙ্ক হলো 9। তাহলে এটা হলো একক অঙ্ক। তো এই যে এইভাবে কি করা হয়, তোমার হচ্ছে একক অঙ্ক বের করা হয়। ঠিক আছে। তাহলে এগুলো হলো একক অঙ্ক বেসিক রুলস, এবং কিছু কনসেপ্ট আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে। বা এই ক্ষেত্রে যদি তোমার যোগের জায়গায় যদি বিয়োগ থাকে, বা তখন সেই ক্ষেত্রে তোমরা কি করবে? ধরে নাও 4 3 2 1 মাইনাস 3 4 7 মাইনাস 2 0 3 প্লাস 2 4 3 1। মনে করো যে এই সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা যদি দেওয়া থাকে, তাহলে এই সংখ্যার একক অঙ্ক কি হবে? তাহলে তোমরা কিভাবে বের করবে? দেখো, যেভাবে যোগ আছে, যেভাবে বিয়োগ আছে, সেইভাবে ধরবে। দেখো এখানে যদি দেখো, তাহলে কি আছে? 1 আর এখানে 1 কি আছে? দুটো যোগ। যোগের ক্ষেত্রে এখানে কি আছে? 1 আর হচ্ছে 1, 1 আর 1 যোগ করে কত হয়? 2। মাইনাসের ক্ষেত্রে কি আছে? এখানে 7 আর এখানে আছে 3। ঠিক আছে। তাহলে 7 আর 3 কত হয়ে যায়? 10। তাহলে এখান থেকে যদি আমরা দেখি 2 2 থেকে 10 মাইনাস, তাহলে 2 থেকে যদি 10 মাইনাস করি, তাহলে সেটা আমরা অবশ্যই করতে পারবো না। এখানে কি হয়ে যাবে? একক অঙ্ক। সেই হিসাবে যদি করি তাহলে -8, তাই তো? তাহলে এখানে একক অঙ্ক কি হবে? -8। কিন্তু তোমরা যদি এটা যদি -8 অ্যান্সার করো, তাহলে এটা তোমাদের কি হবে? ভুল হবে। ঠিক আছে। তাহলে তোমরা এখানে কি করবে? সঠিক জিনিসটা কি? সঠিক জিনিসটা হলো, যেগুলো যোগ থাকলে সেগুলো যোগ করলে, এবং মাইনাস করা সংখ্যাটা যদি তোমার যোগের থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে তুমি আরেকটা দশকের ঘর নিয়ে নেবে। ঠিক আছে। দশকের ঘরে 1, মানে এখানে যদি 3 থাকে তাহলে 13 নিয়ে নিলে, 4 যদি থাকে 14 হয়ে যাবে, 5 যদি থাকে তাহলে 15 হয়ে যাবে। এইভাবে তুমি একক অঙ্ক থেকে একটা দশক অঙ্ক নিয়ে নিবে। একটা দশক অঙ্ক যদি নিয়ে নাও, তাহলে তোমার এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে দেখো। তাহলে এটা কত ছিল? 2 2 মাইনাস হচ্ছে 10,
এবং হচ্ছে আমি যদি দশকের ঘরে যদি একটা সংখ্যা নিই 1, তাহলে এটা মাইনাস করে কত হয়ে গেল 2, তাহলে এটার একক অঙ্ক কত হবে? একক অঙ্ক হবে স্যার 2। ঠিক আছে, তারপরে চলো নেক্সট। নেক্সট যদি দেখি, নেক্সট একক অঙ্কের কিছু রুলস। ঠিক আছে, 1 থেকে আমাদের যে 10 পর্যন্ত যে শূন্য সংখ্যা আছে, বা 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা আছে, মনে করো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং হচ্ছে 9। তো এদেরকে টোটাল 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়। 3 ক্যাটাগরিতে ভাগ করে তোমরা দেখবে এখানে কি কি হচ্ছে। দেখো, 3 ক্যাটাগরিতে এখানে যদি দেখো, তিন তিন ক্যাটাগরিতে কে কে আছে, এখানে 0, 1, 5 এবং হচ্ছে 6 একটা ক্যাটাগরিতে পড়বে। তারপরে এখানে যদি দেখো 2, 3, 7 এবং হচ্ছে 8 একটা ক্যাটাগরিতে পড়বে। কি বললাম? 2, 3, 7 এবং হচ্ছে 8 একটা ক্যাটাগরিতে পড়বে। আর কে কে বেঁচে থাকে? এখানে দেখো, এখানে দুটো হয়েছে, এখানে দুটো হয়েছে। আর কে কে বেঁচে আছে? একটা হচ্ছে এই 4, আর একটা বেঁচে আছে এই 9। তাহলে এখানে হচ্ছে 9 এবং হচ্ছে বা 4 এবং হচ্ছে 9 একটা ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, তাহলে এই যে এখানে ইউনিট ডিজিট, এখানে ইউনিট ডিজিট কিভাবে বের করবো? মনে করো যে 0 পাওয়ার দেওয়া আছে 15, 1 পাওয়ার দেওয়া আছে 25, 5 পাওয়ার দেওয়া আছে 27, 6 পাওয়ার দেওয়া আছে 41, বা 2 পাওয়ার 321, 3 পাওয়ার 122, 4 পাওয়ার 127, 5 পাওয়ার 135 এবং 4 পাওয়ার যদি দেখি 31 এবং 9 পাওয়ার যদি দেখি 43। তাহলে এই যে সংখ্যাগুলো এইভাবে যদি থাকে এবং যদি বলে যে এদের ইউনিট ডিজিট কি হবে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? ঠিক আছে, তাহলে দেখো এখানে 3টা ক্যাটাগরিতে যে ভাগ করলাম, তো এই 3টা ক্যাটাগরির রুলস কি, আর এটার রুলস কি, এবং হচ্ছে এটার রুলস কি, এই 3টা একবারে পুরো হচ্ছে তোমাদের ডিটেলসে বলবো। ঠিক আছে, দেখো 1, সরি 0, 1, 5 এবং হচ্ছে 6, এদের পাওয়ার যতই থেকে যাক, ঠিক আছে, শূন্য বাদে, এদের পাওয়ার শূন্য বাদে যতই থেকে যাক, মানে যতগুলো শূন্য বাদে, অ্যাকচুয়ালি যদি আমি বলি তাহলে হচ্ছে যতগুলো প্রাকৃতিক সংখ্যা আছে, এদের যদি পাওয়ার হয়ে যায়, তাহলে এদের যে ইউনিট ডিজিট হবে সেটা হচ্ছে 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে ইউনিট ডিজিট। ঠিক আছে, বাট যদি 0 থাকে, মনে করো যে এখানে 5 আছে, 5 এর পাওয়ার 0 আছে, তাহলে 5 এর পাওয়ার 0 মানে কি? 1। ঠিক আছে, 5 এর পাওয়ার 0 মানে কি? 1। 6 এর পাওয়ার যদি বলি 0, তাহলে 6 এর পাওয়ার 0 মানে কি? 1। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি কারো পাওয়ার 0 হয়, তখন সেই ক্ষেত্রে ওর মান হয়ে যাবে 1। মনে করো তোমার x এর পাওয়ার হয়ে গেল 0, তাহলে সেই ক্ষেত্রে তোমার মান কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে 1। ঠিক আছে, যদি কারো পাওয়ার x, সরি 0 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার মান হয়ে যাবে 1। তাহলে কি বললাম? যদি তোমার x এর পাওয়ার 0 হয়ে যায়, তাহলে তার মান তখন কি হয়ে যাবে? 1। তো এইভাবে হচ্ছে মাথায় রাখবে। ঠিক আছে, যদি কোনো সংখ্যার পাওয়ার 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে তার মান হয়ে যাবে 1। এটা সবসময় হচ্ছে মনে রাখবে। হ্যাঁ, তাছাড়া আমি কি বললাম? প্রাকৃতিক সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু বলিনি। পূর্ণ সংখ্যা যদি দেখো, তাহলে পূর্ণ সংখ্যা কি হয়? প্রাকৃতিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা 1 থেকে শুরু হয়, 1, 2, 3, 4, 5, 6, এবং হচ্ছে যদি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলি, পূর্ণ সংখ্যা কি হয়? পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 0 থেকে শুরু হয়, 1, 2, 3, 4 এগুলো তো শুরু হলো। তো পূর্ণ সংখ্যা যদি ধরি 0, 1, 2, 3, 4, এইভাবে হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো চলতে থাকে। হ্যাঁ, তাহলে এখানে দেখো কি বললাম, যে যদি 0 এর পাওয়ার যতই থাক, 1 এর পাওয়ার যতই থাক, 5 এর পাওয়ার যতই থাক এবং হচ্ছে 6 এর পাওয়ার যতই থাক, এই ক্ষেত্রে তোমার কি হয়ে যাবে? এই ক্ষেত্রে তোমার যেটা হবে, সেটা যে একক অঙ্ক হবে, 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে এবং হচ্ছে 5 থাকলে 5 হবে, আর 6 থাকলে 6 হবে। ঠিক আছে, তাহলে 0 এর পাওয়ার 15 মানে এটা কি বলতে পারি? একক অঙ্ক 0। 1 এর পাওয়ার 25 মানে একক অঙ্ক কত বলতে পারি আমি? 1। 5 এর পাওয়ার 27 মানে এর একক অঙ্ক কত হবে? 5। তারপরে 6 এর পাওয়ার 41 মানে এর একক অঙ্ক কত হয়ে যাবে? 6। ঠিক আছে, তারপরে চলে আসি 2, 3, 7, 8। 2, 3, 7, 8, দেখো এই যে 2, 3, 7, 8 আছে, এদের একবারে সেম রুলস। আর 0, 1, 5, 6 এদের সেম রুলস। এই সেম রুলস, এই কয়টা হচ্ছে সেম রুলস। একবারে পুরো ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি, একবার শুনে নাও আর কখনো ভুলবে না। ঠিক আছে, চলে আসো 2, 3, 7, 8। 2, 3, 7, 8 এর ক্ষেত্রে কি করবো আমরা? 2, 3, 7, 8 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখো
2, 3, 7, 8 এদের পাওয়ার যেটা থাকবে, পাওয়ারকে কি করবো 4, 4 দিয়ে ভাগ। হ্যাঁ, যেমন এখানে দেখো 2 আছে, এখানে যেমন আছে 2 এর পাওয়ার কত আছে, 2 এর পাওয়ার দেওয়া আছে 321। তাহলে এই যে ওর পাওয়ার যে আছে 321, তাহলে 321 কে আমরা কি করবো 4 দিয়ে ভাগ। 321 কে যদি আমরা 321 কে কি করবো বললাম 4 দিয়ে ভাগ। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 4 8 32, 4 8 32। এখানে কি থাকলো, এখানে তো 1 নামছে, এখানে ডিরেক্ট আমরা 1 কে তো এইভাবে নামালেও ভাগ যাবে না, তো এই জন্য আমরা কি করে নেবো, এখানে একটা শূন্য নিয়ে নেবো। এবার দেখো তাহলে এখানে কত হয়ে গেল, সরি, তাহলে এখানে কত হয়ে গেল 320 হয়ে গেল। এখানে ভাগফল হয়ে গেল তোমার হচ্ছে 81 এবং হচ্ছে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে হচ্ছে 1। ভাগশেষ যদি 1 থাকে তাহলে দেখো এখানে 2 এর পাওয়ার হয়ে যাবে তোমার হচ্ছে 1। তাহলে এই যে 2 এর পাওয়ার 1 মানে এটার একক অঙ্ক কত হয়ে যাবে 2। সেম ক্ষেত্রে এটা যদি দেখি 3 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে 3 এর পাওয়ার কত দেওয়া আছে, 3 এর পাওয়ার দেওয়া আছে 122। তাহলে 122 এর একক অঙ্ক কত হবে, তাহলে এই যে 122 আছে, 122 কে আমরা কি করবো স্যার 4 দিয়ে ভাগ। একে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে এখানে দেখো কত হচ্ছে, 4 3 12, 4 3 কত হচ্ছে 12। এখানে একটা শূন্য নিয়ে নেবো, তাহলে কত হয়ে গেল 120। এখানে ভাগশেষ কত থাকে, এখানে শূন্য নিলাম, এখানে শূন্য চলে আসলো, কত থাকলো ভাগশেষ 2। তাহলে ভাগশেষ যদি 2 থাকে তাহলে এখানে 3 এর পাওয়ার হয়ে যাবে 2। তাহলে এর একক অঙ্ক কত হয়ে যাবে, এর একক অঙ্ক হয়ে যাবে তোমার হচ্ছে 3 এর পাওয়ার 2 মানে কত, 3 এর পাওয়ার 2 মানে হচ্ছে 9। তারপরে চলে আসো 7, 7 এর একক অঙ্ক কি, সেম 7 এর পাওয়ার কত দেওয়া আছে, 7 এর পাওয়ার দেওয়া আছে দেখো 127। তো 7 এর পাওয়ার 127 মানে কি, এই 127 কে আমরা কত কত দিয়ে ভাগ করবো, 127 কে আমরা ভাগ করবো হচ্ছে 4 দিয়ে। 127 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে কতবার দিয়ে দেবো, প্রথমে দিলাম হচ্ছে 3 বার, 3 বার দিয়ে যদি ভাগ করি 3 4 কত হয় 12, এখানে কত থাকে 7, তারপরে কতবার দেবো একবার, একবার যদি দিই 4 কে 4 আর কত থাকে নিচে 3। তাহলে এই যে 3 ভাগশেষ থাকছে, তাহলে 7 এর পাওয়ার আমরা কি করে দেবো, 7 এর পাওয়ার হচ্ছে 3। তাহলে 7 এর পাওয়ার যদি 3 হয়, তাহলে 7 এর পাওয়ার 3 মানে কি 7 এর কিউব, 7 এর কিউব কত, 7 এর কিউব হচ্ছে 343। তাহলে 7 এর কিউব 343 যদি হয় দেখো, তাহলে 7 এর কিউব কত হলো 343। তাহলে এটা কি ইউনিট ডিজিট 343 হবে, অবশ্যই না। ইউনিট ডিজিট মানে কি হলো, যে তোমার একক অঙ্ক, একক অঙ্ক বলতে কি, যে এককের ঘরে যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে তোমার ইউনিট ডিজিট। তাহলে এটার একক অঙ্ক কত হয়ে যাবে, তাহলে এটার একক অঙ্ক হয়ে গেল তোমার হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এটার একক অঙ্ক কত হলো তোমার, এটার একক অঙ্ক হলো 3। তারপরে নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে 8। 8 এর পাওয়ার কত দেওয়া আছে, 8 এর পাওয়ার দেওয়া আছে 135। হ্যাঁ, তাহলে নেক্সট কত দেওয়া আছে, 8 এর পাওয়ার 135। তাহলে 8 এর পাওয়ার 135 যদি দেখি, তাহলে 8 এর পাওয়ার 135 মানে কি, 135 কে আমরা কত দিয়ে ভাগ করবো 135, 135 কে কত দিয়ে ভাগ করবো 135 কে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত চলে আসলো 3 4 12, 3 4 যদি 12 হয়, এক কত থাকে 1, এখানে কত হলো 5। আবার আমরা কত দিয়ে 4 4 16 হয় না, 3 4 কত দিব 3 4 12, ভাগশেষ কত থাকে 3। এই যে ভাগশেষ যে 3 থাকে, তাহলে 8 এর পাওয়ার কত হয়ে যাবে, 8 এর পাওয়ার 3। এখানে কি হয়ে যাবে 8 এর পাওয়ার 3। তাহলে 8 এর পাওয়ার 3 মানে কি, 8 এর কিউব, 8 এর কিউব মানে কি 512। তাহলে 8 এর কিউব যদি 512 হয়, তাহলে এখানে কি আমরা ইউনিট ডিজিট কত লিখবো 512, কখনোই না। তাহলে এখানে 8 এর কিউব 512 হলো। তাহলে এখানে যে এককের অঙ্ক, এককের ঘরে যে অঙ্কটা থাকছে, এককের ঘরে অঙ্ক কত থাকছে 2, তাহলে এটার একক অঙ্ক কত হয়ে যাবে, এটার একক অঙ্ক হয়ে যাবে 2। ক্লিয়ার, তাহলে এইভাবে তোমার হচ্ছে একক অঙ্কগুলো কি করতে হয়, বের করতে হয়। তারপরে নেক্সট দেখো, নেক্সট আছে তোমার হচ্ছে, নেক্সট হচ্ছে তোমার একটা হচ্ছে 4 এবং হচ্ছে একটা হচ্ছে 9। তাহলে নেক্সট হচ্ছে কি 4 এবং হচ্ছে 9। তাহলে 4 এবং হচ্ছে 9 এর এদের একক অঙ্ক বের করতে হবে। 4 এবং 9 এর হচ্ছে একক অঙ্ক যদি দেখো, দেখো এদের একটা রুলস কি, একটা হচ্ছে যদি জোড় থাকে, একটা কি বললাম, একটা হলো যদি জোড় থাকে আর একটা হচ্ছে বিজোড় থাকে। জোড় আর হচ্ছে বিজোড়, ঠিক আছে। এখানেও যদি দেখি তাহলে 9 এর ক্ষেত্রে হচ্ছে জোড়, পাওয়ার যদি জোড় থাকে এবং হচ্ছে পাওয়ার যদি বিজোড় থাকে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে পাওয়ার যদি জোড় থাকে এবং একটা কি হচ্ছে পাওয়ার যদি বিজোড় থাকে। তাহলে এখানে তোমাদের একক অঙ্ক কি হবে, তাহলে দেখে নাও। এখানে একক অঙ্ক যদি পাওয়ার 4 এর পাওয়ার যদি জোড় থাকে, দেখো 4 এর পাওয়ার 1 মানে কত 4, 4 এর পাওয়ার 2 মানে, 4 এর পাওয়ার 2 মানে 16, 4 এর পাওয়ার 3 মানে 64, 4 এর পাওয়ার 4 মানে কত, 4 এর পাওয়ার 4 মানে হচ্ছে তোমার হচ্ছে যদি দেখি 256। তো এইভাবে যদি দেখো, তাহলে দেখো যখন 4 এর পাওয়ার 1 হচ্ছে মানে বিজোড় মানে 4,
4-এর পাওয়ার যখন জোড় হচ্ছে তখন কত ইউনিট ডিজিট 6। 4-এর পাওয়ার আবার বিজোড় হচ্ছে, ইউনিট ডিজিট হচ্ছে 4। 4-এর পাওয়ার জোড় হচ্ছে, ইউনিট ডিজিট 6। তার মানে কি বলতে পারি আমরা, যখন 4-এর পাওয়ার জোড় হবে তখন ইউনিট ডিজিট হয়ে যাবে 6, এবং 4-এর পাওয়ার যদি বিজোড় হয়ে যায় তাহলে অ্যান্সার কত হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4-এর পাওয়ার যদি জোড় হয় ইউনিট ডিজিট কত হবে 6, এবং 4-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে 4। আবার চলে আসো 9। 9 কে যদি সেম ভাবে ভাঙাই, 9-এর পাওয়ার 1 মানে কত হচ্ছে 9, 9-এর পাওয়ার 2 মানে 9 9 81, 9-এর পাওয়ার 3 মানে 9-এর পাওয়ার 3 মানে হচ্ছে তোমার হচ্ছে 729। 9-এর পাওয়ার 4 মানে কি, 9-এর পাওয়ার 4 মানে হচ্ছে 9 9 81, আর 81 81 64, 1700 81 গুণিত হচ্ছে 81 1 88 16 6 হাতে থাকে 1 88 64, আর এক হচ্ছে 65। তাহলে তোমার 81 এটা যদি দেখো তাহলে 8-এর 9-এর পাওয়ার 4 মানে কত হচ্ছে 65 61। তাহলে দেখো 9-এর পাওয়ার যদি জোড় হয় তাহলে একক অঙ্ক কত আছে 1, এবং 9-এর পাওয়ার যদি বিজোড় হয় তার মানে হচ্ছে একক অঙ্ক 9। এবার 9-এর পাওয়ার আবার বিজোড় যদি হয় তাহলে একক অঙ্ক 9, 9-এর পাওয়ার যদি জোড় হয় একক অঙ্ক হচ্ছে 4, সরি 1। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, 4 আর 9-এর ক্ষেত্রে, 4 এবং 9-এর ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারলাম, যদি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে একক অঙ্ক যেটা সংখ্যা মানে 4 মানে 4ই হবে, এবং যদি 9 যদি থাকে, 9-এর পাওয়ার বিজোড় মানে কি, তাহলে সেখানে একক অঙ্ক কি হবে, বিজোড়ই হবে। বিজোড় বলছি, সরি 9 হবে। এবং 4-এর পাওয়ার যদি জোড় হয় তাহলে একক অঙ্ক 6 হবে, এবং 9-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে একক অঙ্ক কত হবে 1। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো। যদি 4-এর পাওয়ার জোড় থাকে একক অঙ্ক হবে 6, যদি 9-এর পাওয়ার জোড় থাকে একক অঙ্ক হবে 1, যদি 4-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে একক অঙ্ক হবে 4, 9-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে একক অঙ্ক হবে 9। ঠিক আছে, তাহলে এই তোমাদের ছিল পুরো কমপ্লিট ইউনিট ডিজিটের ভিডিও, এবং এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এবং তোমাদের জন্য অবশ্যই অনেক 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 হেল্পফুল হবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরে আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।